এরপর গ্রামের লোকজন মিলে মৃত শিশুটিকে চৌবাড়ির বাগানে সমাধি দেওয়া হয়ে গেলে সেখান থেকে চলে যায়। আর তখন পায়েল সেই দিকে এগিয়ে গিয়ে, উফ মা গো, মরে গেলাম গো। কোমরের ব্যথাটা এত বেড়েছে যে সোজা হয়ে একটু দাঁড়াতে পর্যন্ত পারছি না। উফ। শেফালির এমন কাতরানি শুনে বৌমা পায়েল তার ঘরে আসে। মা, কোমরের ব্যথাটা খুব কষ্ট দিচ্ছে তাই না? আমি কি একটু কোমরটা মালিশ করে দেব? থাক, খুব হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। এদিকে আমার ব্যথায় যন্ত্রণায় ঘাটে যাওয়ার সময় হয়ে এলো, এখনো পর্যন্ত একটা নাতি নাতনির মুখও দেখতে পেলাম না। না, মানে আপনি কষ্ট পাচ্ছেন তাই দেখে। এরপর পায়েল সেখানে আর না দাঁড়িয়ে ঘর থেকে বেরোতে যাবে এমন সময়, একই চলে যাচ্ছ যে বড়, দেখছো কোমরের যন্ত্রণায় মরে যাচ্ছি, কোমরটা একটু মালিশ করে দিতে হয় তা জানো না? এইভাবেই পায়েলের উপর চলতে থাকে নানান রকমের মানসিক অত্যাচার। সন্তান জন্ম দিতে না পারায় কথা শুনতে শুনতে সে প্রায় উন্মাদের মতো হয়ে উঠেছিল। একদিন, না না, আমি আর পারছি না। এত অপমান, এত মানসিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতেই হবে। এই কথা বলে পায়েল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে যেতে যেতে সে দেখতে পায় গ্রামের কিছু মানুষ একটি শিশুকে সাদা কাপড়ে জড়িয়ে বাঁশে বেঁধে চৌবাড়ির বাগানের দিকে যাচ্ছে। আর তাই দেখে পায়েল বুঝে যায় শিশুটির কি হয়েছে। পায়েল লোকগুলির পিছু পিছু চৌবাড়ির বাগানে এসে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে। আহা বাছা, তুই কোন মায়ের কোল খালি করে চলে গেলি বাবা? না জানি তোর মা এখন কতই না কান্নাকাটি করছে। এরপর গ্রামের লোকজন মিলে মৃত শিশুটিকে চৌবাড়ির বাগানে সমাধি দেওয়া হয়ে গেলে সেখান থেকে চলে যায়। আর তখন পায়েল সেই দিকে এগিয়ে গিয়ে, আমারও যে তোকে একবার কোলে নিতে খুব ইচ্ছে করছে। আসবি আমার কোলে? আসবি? আয় না বাবা। পায়েল সেখানেই বসে থাকে। ধীরে ধীরে রাত নেমে আসে। পায়েলের যেন কোনো জ্ঞান নেই। সে সেখানেই সেই সমাধির পাশেই বসে থাকে আর অঝরে কাঁদতে থাকে। আর ওদিকে তখন সাগর, না মা না, আর দেরি করা ঠিক হবে না। সারাদিন পেরিয়ে রাত হতে চললো, এখনো পায়েল বাড়ি ফিরলো না। এবার আমাকে তাকে খুঁজতে বেরোতেই হবে। তোর সবেতেই বাড়াবাড়ি সাগর। সে যখন নিজের ইচ্ছেতেই গেছে, থাক যেখানে আছে। বাড়ি ছেড়ে চলে যাওয়া হয়েছে। ঢং যত সব, লোককে জানাচ্ছে যে দেখো শাশুড়ি কতই না অত্যাচার করে। মরণ। সাগর আর কোনো কথা না বাড়িয়ে পায়েলকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং প্রথমে সে গ্রামের এদিকে ওদিকে খুঁজতে থাকে। আর ওদিকে চৌবাড়ির জঙ্গলে তখন কে কাঁদছে? এখানে এতটুকু শিশু এমন করে কাঁদছে? কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কে কে হাসে অমন করে? সামনে এসো, লুকিয়ে থেকো না। সামনে এসো লক্ষ্মীটি। আমি আমি গো, এই যে এইদিকে তাকাও। পায়েল সেই দিকে তাকিয়ে দেখে একটি ফুটফুটে ছোট্ট ছেলে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর ঠিক তখনই, আমিও আছি, এই যে এইখানে। দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো। তোমরা কারা? আরে চৌবাড়ির জঙ্গলে কি করছো? আমরা তো তোমার ছেলে মেয়ে গো, তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। সত্যি তো, তুমি এতকাল কেন আসোনি মা? আমরা কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। তাদের সাথে কথা বলে তাদের মুখে মা ডাক শুনে পায়েলের মন ভরে যায়। এদিকে সাগর তাকে খুঁজতে খুঁজতে অবশেষে সেই চৌবাড়ির জঙ্গলে এসে পৌঁছায়। আর পায়েলকে দেখে, এ কি পায়েল, তুমি এখানে? আর আমি তোমাকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। এ তোমার কি রকম ছেলে মানুষই বলো তো? চলো বাড়ি চলো। কিন্তু পায়েল সেখান থেকে যেতে চায় না।
তখন সাগর প্রায় তাকে জোর করেই হাত ধরে বাড়ি নিয়ে যায়। কিন্তু পরের দিন সারাটা বেলা ধরে পায়েল অপেক্ষা করতে থাকে। আর সন্ধে হতেই সে আবারও ওই চৌবাড়ির বাগানে চলে যায়। তুমি এসেছো মা, কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ মা, আমরা সকলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। পায়েল দেখে আরো কটি বাচ্চা সেখানে রয়েছে, তারাও পায়েলকে মা বলে ডাকছে। পায়েলের ভীষণ ভালো লাগতে শুরু করে। সে সেখানেই থাকতে চায় আর কিছুতেই বাড়ি ফিরতে চায় না। কিন্তু প্রতিদিনই সাগর তাকে জোর করে সেখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এসব কি পাগলামি শুরু করেছো বলো তো পায়েল? তুমি প্রতিদিনই ওই চৌবাড়ির বাগানে গিয়ে বসে থাকছো কেন? ওখানে যে আমার ছেলে আছে, মেয়ে আছে, ওরা আমার সঙ্গে কথা বলে, খেলা করে, খিলখিল করে হেসে ওঠে। জানো, কখনো কখনো আবার আমার কোলে এসেও বসে। আমি ওদের খুব আদর করি। চুপ করো পায়েল, লোকে শুনলে তোমাকে পাগল বলবে। শোনো, কালকেই আমাকে অফিসের কাজে বাইরে যেতে হবে, 3-4 দিন বাদে ফিরবো। তুমি সাবধানে থাকবে, বাড়ির বাইরে কোথাও বেরোবে না, কেমন? আর পরের দিন সকালবেলায় সাগর যখন অফিসের কাজে ব্যাগ কাঁধে নিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই দেখ বাবা সাগর, অফিসের কাজে কয়েকদিনের জন্য যাচ্ছিস ঠিক আছে, কিন্তু তার আগে বৌমাকে ওই মাথা খারাপের হাসপাতালে ভর্তি করে দিলে ভালো হতো না? অমন পাগল বউকে নিয়ে আমি একা থাকবো কি করে, তাই ভাবছি। কি আজে বাজে কথা বলছো বলো তো মা? আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি আসছি। এই কথা বলে সাগর অফিসের কাজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তারপরই শেফালি বলছি বৌমা, তুমিও তৈরি হয়ে নাও, আমরা একটা জায়গায় যাব। এই কথা শুনে পায়েল আর কোনো কথা না বলে সরল বিশ্বাসে তার শাশুড়ির সঙ্গে বেরিয়ে পড়ে। কিন্তু সারাদিন পেরিয়ে সন্ধেবেলায় যখন শেফালি বাড়ি ফিরে আসে, তার সাথে পায়েলকে আর দেখা যায় না। এদিকে চৌবাড়ির জঙ্গলে অন্ধকার নামতেই এত অন্ধকার হয়ে গেছে, আজ আমাদের মা এখনো কেন আসছে না? এমনটা তো মা কোনোদিনও করে না। তাই তো, মা কেন আসছে না? আমার যে মায়ের জন্য খুব মন কেমন করছে। আচ্ছা, মায়ের কোনো বিপদ হয়নি তো? দাঁড়া, আমাকে অনুভব করতে হবে মা এখন কোথায় আছে। এরপর সেই ছেলে ভূতটি তার শক্তি দিয়ে পায়েলের গন্ধ কোন দিক থেকে আসছে সেটি অনুভব করতে থাকে। তারপর বলে, আমি বুঝতে পেরেছি মা কোথায় আছে, চল গিয়ে দেখি মা সেখানে কি করছে। তারপর সেই বাচ্চা ভূতগুলি একসঙ্গে বেরিয়ে পড়ে পায়েলকে খুঁজতে, এবং খুঁজতে খুঁজতে তারা অবশেষে এসে পৌঁছায় সেই গ্রামেরই শেষ প্রান্তে থাকা একটি পুরনো বাড়ির সামনে, যেখানে বড় বড় করে লেখা ছিল মানসিক চিকিৎসালয়, মানে পাগলা গারদ। এখানে আমাদের মা আছে? এখানে মা কেন আছে? কি করছে? চল ভেতরে গিয়ে দেখি, তবেই বুঝতে পারবো। তারপর সেই বাচ্চা ভূতগুলি পুরনো বাড়িটির ভেতরে ঢুকে যায় আর গিয়ে দেখে একটি লোহার দরজার ভেতরে বন্দি করে রাখা রয়েছে পায়েলকে। মা, তোমার কি হয়েছে? তোমাকে এরা এইখানে এভাবে বন্দি করে রেখেছে কেন? তোরা এসেছিস, আমি জানতাম তোরা আসবি। আমার যে তোদের জন্য খুব মন কেমন করছিল। কিন্তু তোমাকে এখানে কে বন্দি করলো? তোমার বর? ওরে পাজি, তোমার বর কি রে? আমি যদি তোদের মা হই, তাহলে আমার বর তোদের বাবা হবে না? তারপর তারা সেই লোহার দরজার তালাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ভাঙতে পারে না। তোরা বৃথায় চেষ্টা করছিস বাবা। আমার নিজের শাশুড়ি ছলনা করে এখানে এনে জোর করে আমায় বন্দি করে রেখেছে। কিন্তু আমি যে পাগল নই বাবা, আমি যে পাগল নই। কেউ আমার কোনো কথা শুনছে না, ওরা জোর করে আমাকে এখানে আটকে রেখেছে। এইভাবে দেখতে দেখতে 4 দিন পেরিয়ে যায়। তারপর সাগর অফিসের কাজ সেরে বাড়ি ফিরে আসে। তখনই তার মা তার কাছে গিয়ে বলে,
ওরে সাগর, একটা বড় অঘটন ঘটে গেছে বাবা। তোকে বারবার বললাম বৌমাকে একটা ভালো করে ডাক্তার দেখাতে, তা তুই শুনলি না। তুই বেরিয়ে যাবার পর থেকে বৌমাকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব কি বলছো মা? ওই চৌবাড়ির বাগানটা ভালো করে খোঁজা হয়েছিল, ও তো সবসময় ওখানেই যায়। এরপর সাগর বেরিয়ে পড়ে, পাগলের মতো এদিকে ওদিকে খুঁজতে থাকে পায়েলকে। অবশেষে ক্লান্ত হয়ে সেও সেই চৌবাড়ির বাগানেই গিয়ে বসে পড়ে। আর সন্ধে নামতেই, তুমি কি আমাদের মাকে খুঁজছো? তুমি কি আমাদের বাবা? মানে কে তোমরা? তোমাদের মায়ের নাম কি? আর আমাকেই বা বাবা বলছো কেন? আমাদের মায়ের নাম পায়েল। তাকে তোমার মা এই গ্রামের শেষ প্রান্তে যে পাগলা গারদ রয়েছে সেখানে জোর করে বন্দি করে রেখেছে। তুমি গিয়ে মাকে ছাড়িয়ে নিয়ে এসো না। তোমরা কি বলছো এসব? তোমরা তাকে চিনলে কি করে? আর সে সেখানে আছে তোমরা তা জানলেই বা কি করে? এরপর সেই বাচ্চা ভূতগুলি সাগরকে সমস্ত কথা খুলে বলে এবং আরো বলে, এবার বুঝতে পারছো তো আমাদের মা কখনোই পাগল নয়। তুমি তাকে ছাড়িয়ে নিয়ে এসো, আমি তোমাকে কথা দিচ্ছি। আর আমরা মাকে কখনো দেখা দেব না। তুমি মাকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও। এই সব কিছু শুনে সাগর পায়েলকে সেই পাগলা গারদ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তারপর এই গ্রাম ছেড়ে অনেক দূরের অন্য গ্রামে চলে যায়। আর কিছু মাস পরে পায়েলের কোলে দুটি ফুটফুটে সুন্দর সন্তানের জন্ম হয়, যাদের দেখতে অবিকল সেই চৌবাড়ির বাগানের বাচ্চা ছেলে মেয়ে দুটির মতো। বিল্টু একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আর একটি বউ বিল্টুর মাথায় হাত বুলোচ্ছে। এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায়। সেদিন সন্ধেবেলায় বিল্টু যখন তার ঘরে বসে পড়াশোনা করছিল, তখন তার ঠাকুমা তাকে ডাকে, বিল্টু, ও বিল্টু, তাড়াতাড়ি এদিকে আয়, একবার দেখে যা কে এসেছে। বিল্টু এই ডাক ও কথা শুনে লাফিয়ে উঠে বলে, মা, মা ফিরে এসেছে। এই বলেই সে ছুটে ঘরের বাইরে এসে দেখে বলে, এ কি, এটা কে বাবার পাশে দাঁড়িয়ে আছে? এটা তোর নতুন মা। আজ থেকে তুই একেই মা বলে ডাকবি, বুঝলি? একে মা বলে ডাকবো? নতুন মা? তাহলে আমার মা কই ঠাকুমা? আমার মা? এই কথা বলতে বলতে বিল্টু অঝরে কাঁদতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে সে ঘরে গিয়ে খাটের উপর শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। রাতে তার কিছু খাওয়াও হয় না। তখন গভীর রাত, হঠাৎ প্রচণ্ড দমকা একটা ঠান্ডা বাতাসে বিল্টুর শীত করতে থাকে। তার ঘুম ভেঙে যায়, শুনতে পায় বনু। এটা তো আমার বনু কাঁদছে, কিন্তু বনু কোথা থেকে কাঁদবে? ওকে তো চৌবাড়ির বাগানে। মা, দয়া করুন মা, এতটুকু শিশু জ্বরে গা পুড়ে যাচ্ছে, একটা ডাক্তারের ব্যবস্থা করুন মা। বেশি কথা বলো না তো বৌমা। শিশু শিশু তো কি হয়েছে? ও হলো মেয়ে সন্তান, মানে কই মাছের জান। কিচ্ছু হবে না, ওই মন্ত্র পড়া জল এনে দিয়েছি, ওটা খাইয়ে দাও। মা, বিল্টুর বাবাকে অন্তত একটা খবর পাঠানোর ব্যবস্থা করুন। দেখো, আমার ছেলে রোজগারের জন্য দেশের বাইরে গেছে, বেড়াতে যায়নি যে খবর দিলেই ছুটে আসবে। মেয়েকে বরং দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আর সেই রাতেই বিল্টুর বোন একেবারেই ঘুমিয়ে পড়ল চিরকালের জন্য। আর পরের দিন সকালে, ওগো, এ কি সর্বনাশ হলো গো আমাদের। এখন আমি কাঞ্চনকে কি জবাব দেব? না না, ওকে নিয়ে যেও না তোমরা। একটা ডাক্তার দেখালে ও ঠিক হয়ে যাবে। ওকে নিয়ে যেও না তোমরা, নিয়ে যেও না। তারপর সবাই মিলে ছোট্ট শিশুটির দেহ নিয়ে চৌবাড়ির বাগানে শেষকৃত্য সম্পন্ন করে, অর্থাৎ শিশুটির সমাধি দেওয়া হয়। এই চৌবাড়ির বাগানেই শুধুমাত্র মৃত শিশুদের সমাধি দেওয়া হয়। আর এই সমস্ত কথা মনে পড়তেই বিল্টুর ঘোর কেটে যায়। তারপর
ও মা, তুমি কোথায় গেলে? আমার যে খুব মনে পড়ছে তোমার কথা, বনুর কথা। ও মা, ফিরে এসো না মা। বিল্টুর কান্নার শব্দ শুনে তার বাবা কাঞ্চন বিল্টুর ঘরে আসে। কিরে বিল্টু, মাঝরাতে এমন করে কাঁদছিস কেন? ভয় পেয়েছিস বুঝি? বাবা, বনু যে কাঁদছে আমি শুনলাম। কি আজে বাজে কথা বলছিস বিল্টু? তোর বনুর কি হয়েছে তুই জানিস না? সে কোথা থেকে আসবে? এবার চুপ করে শুয়ে পড়। বনুর কথা জানি বাবা, কিন্তু মা। কাঞ্চন বিল্টুর পরের কথাগুলো না শুনেই ঘর থেকে চলে যায়, আর বিল্টু মা মা বলে ডাকতে থাকে। তখনই হঠাৎ আবার সেই ঠান্ডা বাতাস। তারপর সবাই এখন ঘুমিয়ে আছে, আমার কাছে। এই গান ও কান্নার শব্দ শুনে বিল্টু ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে সবাই বিল্টুকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় সেই চৌবাড়ির বাগানে। ও কি রে বিল্টু, তুই রাতে বাড়ি ছেড়ে এই বাগানে এসে ঘুমোচ্ছিস? বলি বনু বনু করে কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি করব বলো তো মা, মেয়েটা মারা যাবার পর কে কারো মাথা খারাপ হয়ে গিয়ে আজও সে নিরুদ্দেশ। এখন কি ছেলেটারও? খুব হয়েছে, এখন চল তো এখান থেকে। মা, আপনারা এগিয়ে চলুন, আমি বিল্টুকে নিয়ে আসছি। এরপর শ্রীময়ী এগিয়ে এসে বিল্টুর হাত ধরতেই একটা দমকা ঝড় ওঠে। তাড়াতাড়ি চলো বিল্টু, ঝড়ে গাছের ডাল ভেঙে পড়তে পারে। তারপর তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, আর বাড়ি ঢুকতেই বলছি মা শ্রীময়ী, তোমার গয়নাগুলো সব আমাকে দিয়ে দাও। আমার গয়না আপনাকে দিয়ে দেব মানে? দেখো, দিনকাল তো ভালো নয়, তোমরা নতুন বিয়ে করেছো, এই এদিকে ওদিকে বেড়াতে যাবে, যদি সেই ফাঁকে ঘরে চোর ঢোকে। কিন্তু বেড়াতে যাওয়া তো দূর, কয়েকদিন পরেই কাঞ্চন কাজের জন্য আবারও অন্য দেশে চলে যায়। আর তারপরেই সেই রাতেই শ্রীময়ী নিজের ঘরে ঢুকে দেখে শাশুড়ি তার সমস্ত গয়না পরে। মা, আপনি এই সময় আমার খাটে শুয়ে আছেন? আপনার ঘরে ঘুমোতে যাবেন না? না বৌমা, আমি আজ এই খাটেই ঘুমোবো। আমার বিছানায় বড্ড ছাড় পোকা হয়েছে, তুমি বরং ওই মেঝেতে শুয়ে পড়ো। আমি মেঝেতে শোবো? হ্যাঁ, শোবে। আর বিল্টুকে ডেকে দাও, আমার পা টিপে দেবে। ওইটুকু ছেলে না ঘুমিয়ে এই সময় আপনার পা টিপে দেবে? যাও তো যাও, বেশি কথা বলো না। এদিকে তখন বিল্টুর ঘরে আবার সেই ঠান্ডা বাতাস বইতে থাকে। বিল্টু বিছানায় বসে সেই শিশুর কান্না ও গান শুনতে পায়। তারপর মা মা বলে কেঁদে উঠে চৌবাড়ির বাগানের দিকে ছুটতে থাকে। শ্রীময়ীও তার পিছু নিতে নিতে বলে, দাঁড়াও বিল্টু, ছোট না, পড়ে যাবে, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কিন্তু বিল্টু দাঁড়ায় না, সে ছুটে চলে যায়। তারপর শ্রীময়ীও সেখানে পৌঁছায়, আর আড়াল থেকে দেখে বিল্টু একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আর একটি বউ বিল্টুর মাথায় হাত বুলোচ্ছে। এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায়। তুমি এখানে কেন এসেছো? তোমার জন্য আমার মা বোন দুজনেই চলে গেল। তুমি পচা, খারাপ, খুব খারাপ। শান্ত হও বিল্টু, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমায় বলো, তোমার মা কোথায়? আমার মা এই চৌবাড়ির জঙ্গলেই থাকে, আর রাত হলে আমায় গান গেয়ে ডাকে। কি আজে বাজে কথা বলছো বিল্টু? তোমার মা নিরুদ্দেশ, এখন আমি তোমার নতুন মা। চলে এসো এখান থেকে। শ্রীময়ী প্রায় জোর করেই বিল্টুর হাত ধরে সেই চৌবাড়ির বাগান থেকে তাকে নিয়ে চলে আসে। আর পরের দিন সকালবেলা বিল্টুর ঠাকুমা রান্না করতে করতে বলে, শ্রীময়ী আজ আবার বাপের বাড়ি গেছে। আজও যদি বাপের বাড়ি থেকে আরো টাকা না আনে,
তবে আজই ওর শেষ দিন। সেদিন শ্রীময়ী বেশ একটু দেরি করেই বাড়ি ফেরে। তারপর বাড়ি ফিরতেই, এ কি বৌমা, এত দেরি করলে যে? তার টাকাটা এনেছো তো? না মা, বাবা আজও টাকাটা দিতে পারেননি। পারেননি? তা ঠিক আছে, আজ না হয় পরে দেবেন। যাও, তোমার ঘরে খাবার রাখা আছে, খেয়ে শুয়ে পড়ো। শ্রীময়ী ঘরে আসতেই সেদিন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, আর তার সাথে ভেসে আসে এটা এটা কি বলছে? কেন বলছে? আর খেতেই বা বারণ করছে কেন? ঠিক তখনই কোথা থেকে এক কালো বিড়াল এসে শ্রীময়ীর খাবার খেতে শুরু করে। শ্রীময়ী তাকে তাড়া দিতে যাবে, তখনই বিড়ালটা ছটফট করতে করতে মারা যায়। বিল্টু, বিল্টু, তাড়াতাড়ি ঘরে এসো। কি বলছো বন্ধু মা? ডাকছো কেন? যা বলছি মন দিয়ে শোনো। এরপরই দেখা যায় বিল্টুর ঠাকুমা চুপি চুপি ঘরে ঢোকে। তারপর শ্রীময়ীকে ঠেলা দেয়, নাকের সামনে হাত রেখে দেখে মরেছে, মরেছে, এটাও মরেছে। এইবার এটাকেও ওই কেকার পাশে পুঁতে দেব। অবশেষে শ্রীময়ীকে নিয়ে তার শাশুড়ি চৌবাড়ির বাগানে পৌঁছায়। তারপর গর্ত খুঁড়তে শুরু করে, আর গর্ত খুঁড়তে খুঁড়তে বলে, বাবা টাকা দিতে পারেনি, ঠিক আছে, তোর বাবা পারেনি তো অন্য মেয়ের বাবা দেবে। আমি আবার ছেলের বিয়ে দেব। তখনই হঠাৎ করেই দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। তারপরেই এই বলেই কেকা তাকে এক ধাক্কা দিয়ে তারই খোঁড়া গর্তে ফেলে দেয়। ওরে বাবা রে, কে ধাক্কা দিয়ে ফেলে দিল? তাড়াতাড়ি করে একে এখানে পুঁতে দিয়ে এখান থেকে পালাতে হবে। সেই মুহূর্তেই বিল্টু গ্রামের কিছু লোক ও দুজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে চৌবাড়ির বাগানে আসে। তাই নাকি কাঞ্চনের মা? বৌমাকে পুঁতে দিয়ে কোথায় পালাবে গো? কেন, শ্রী ঘরে? ওই যে ওনারা নিতে এসে গেছেন। হ্যাঁ, তুমি বেঁচে আছো, মরনি? তারপর পুলিশ বিল্টুর ঠাকুমাকে ধরে নিয়ে চলে যায়। এরপর থেকে বিল্টু তার বন্ধু মায়ের সাথে খুব ভালোভাবে আনন্দের সাথে দিন কাটাতে থাকে।